সালটা ছিল 2002 বা 2002 থেকে আমি যদি 2005 অবধি ধরি। এসবিএফকে নতুন দিশা দেখিয়েছিল বা এসবিএফকে নতুন করে চিনিয়েছিল, বা আমাদের জেনারেশনের যারা 90s যারা কিড ছিল সেই সময় দাঁড়িয়ে, তারা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এই নামটা সবার মুখে মুখে ঘুরতো একটা অভিনেতার জন্য যার নাম ছিল সুপারস্টার জিৎ। আমি 2007-08-এর দিকে যাচ্ছি না, যে সময় দেবদাস ছিল আমি সেই টাইমের কথা বলছি না। সেই সময় এসবিএফ অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, তারা একটা নিজেদের জায়গা দখল করে অলরেডি তারা নাম্বার ওয়ান একটা প্রোডাকশন হাউস হয়ে গেছে। তো সেই নাম্বার ওয়ান প্রোডাকশন হাউসের ট্যাগটা কোন ছেলেটা না থাকলে হতো, কারণ বুম্বা তখন আস্তে আস্তে কমার্শিয়াল সিনেমা থেকে সরে যাচ্ছে, সব সিনেমা যে করছে তা নয়, একটু অন্যরকম সিনেমা করার চেষ্টা করছে। তো মাস ইন্ডাস্ট্রিকে একটা বাংলাতে বড় প্রোডাকশন হাউস দেওয়ার ক্ষেত্রে জিতের নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকে জিত না থাকলে এসবিএফের, আমি লিখে দিচ্ছি, 2002 থেকে 6-7-এর মধ্যে কোনো অস্তিত্ব থাকতো না। তখন কমার্শিয়াল ইন্ডাস্ট্রি ভেঙে যাচ্ছিল, সেই সময় জিতের মতো একটা নতুন মুখ আসে, এসে ইন্ডাস্ট্রিটাকে পাল্টে দেয়। তো আজকে এসবিএফ এই যে এত বড় বড় বাতেলা মারে, এত বড় বড় কথা, এই বড় বড় বাতেলা উড়ে যেত যদি ইন্ডাস্ট্রিতে কোনো জিত না থাকতো, একদম অনেস্টলি বলছি। তারপর তো দেব এসছে, দেব অবশ্যই এসবিএফকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু তার আগে আজকে এসবিএফের টিকে থাকার পেছনে জিতের অবদান সব থেকে বেশি। কিন্তু ওই যে আছে যে সময় হলেই মানুষ ভুলে যায়, স্বার্থপর হয়ে যায়, তো সেখানে এসবিএফ হচ্ছে তাই, যে কারণে 2016 পর থেকে 9 বছর হতে চললো, ইভেন আরও এই বছর সংখ্যাটা হয়তো বাড়বে, কিন্তু কোনো দিনই জিতের প্রতি এরা কোনোদিন কৃতজ্ঞ থাকবে না। উল্টে জিতকে নিয়ে কীভাবে পেছনে পড়া যায় দেখেছেন তো, জিতের সিনেমা এলেই এসবিএফ কোনো না কোনো সিনেমাটিক লেলিয়ে দিয়ে কীভাবে জিতের শো কমানো যায় সেই চেষ্টা সবসময় করে এসছে, আগেও দেখেছেন। তো এই যে জিত আজকে, জিত এসবিএফ যে সিনেমা হচ্ছে না, এতগুলো লাইন আপের মধ্যে হচ্ছে না, তো এটার যারা আশা করে এখনও বসে আছো যে ইন ফিউচার দেখা যাবে, আমি বলে রাখি এটার হওয়া হয়তো কখনো পসিবল নয়। আজকে সাউথে দেখো সান পিকচার্স, সাউথের সবচেয়ে বড় প্রোডাকশন হাউস, কেন ওরা টিকবে না, কেন ওদের ইন্ডাস্ট্রি বড় হবে না? রজনীকান্তের সঙ্গে কি তোমার মনে হয় সান পিকচার্সের সবসময় সম্পর্ক ভালো থাকে, বা থালাপতি বিজয়ের সঙ্গে সান পিকচার্সের সব ব্যাপারে একদম সহমত পোষণ হয়? কখনোই হয় না, এটা হওয়া পসিবল না। কিন্তু তারা আন্ডারস্ট্যান্ডিংটা বোঝে যে ইন্ডাস্ট্রিতে একে দরকার, একে দিয়ে বড় কিছু করানো যায়, একে সাইড করে দিয়ে কিছু করা যাবে না। যে কারণে সান পিকচার্স আজও থালাপতি বিজয়ের সঙ্গে কাজ করে, রজনীকান্তের সঙ্গে কাজ করছে, বড় বড় কাজ আনছে। সান পিকচার্স একটা ইন্ডাস্ট্রির বড় প্রোডাকশন হয়, কখনোই ওই ছ্যাবলিং মার্কা সিরিয়াল মার্কা কাজ তারা আনবে না, বা ওই সাহিত্য নির্ভর কাজ তারা আনবে না। তারা বড় কিছু করার ট্রাই করবে, যেটা গ্রাসরুট সবসময় করে আছে একটা, সেটাকে সোকল্ড সবাই ছোটো প্রোডাকশন বলে, কিন্তু ওরাই ইন্ডাস্ট্রিতে একটা চেঙ্গিস এনেছে, একটা রাবণ এনেছে, এবং দেবদার প্রোডাকশন হাউসও করছে। বড় প্রোডাকশন বলতে মেয়েদেরকেই বুঝবেন, উইন্ডোজও আমি এদেরকে অ্যাপ্রিসিয়েট করি। এসবিএফকে নিয়ে অত মাতামাতি করা কিছু হয়নি যে নাম্বার ওয়ান প্রোডাকশান, ওরা নিজেদের ঢাক নিজেরা পেটায়, আর ওদের কিছু করার নেই। আলটিমেটলি এই হচ্ছে ব্যাপার, আর ওদের চেটে কিছু লাভও নেই, সত্যি কথা বলতে গেলে, কিছু নিজের লাভ ছাড়া। যে কারণে আমি অত কিছু মধ্যে যাচ্ছি না, যাই হোক সেটা অন্য ব্যাপার। কেন জিত ভার্সেস এসবিএফ ক্যাচেলটা হলো, শুরুয়াতটা কোথা থেকে, এবং কেন ইন ফিউচার হবে না? তার কারণ জিতের কাছে যে শর্তগুলো দেওয়া হয়েছিল সেগুলো জিত মানতে নারাজ ছিল, এবং জিত নিজের জায়গায় ঠিক ছিল। আমি এই কথাগুলো বলতাম না, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হলাম। অনেকে জানতে চায় বা অনেকে বুঝতে চায়, সবসময় হয়তো ভাবে জিতের দোষ, জিত হয়তো সব প্রজেক্ট রিজেক্ট করে। জিত সবসময় এসবিএফের সঙ্গে কাজ করতে চাইছিল। 2012-তে ইভেন এসবিএফের এখনও পর্যন্ত বিগ কমার্শিয়াল হিট বা ইন্ডাস্ট্রিতে এখনও পর্যন্ত খাদানের আগে অবধি সবচেয়ে বেশি কমার্শিয়াল বড় হিট সিনেমার নাম ছিল কিন্তু আওয়ারা। আজকে খাদান এসে সেই রেকর্ডটা ভেঙেছে, এবং রেকর্ড তো ভাঙার জন্যই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এসবিএফের কিন্তু ইন্ডাস্ট্রিতে কমার্শিয়ালি বড় বড় হিটের ক্ষেত্রে কিন্তু অবশ্যই জিতের একটা জায়গা কিন্তু রয়েছে, আওয়ারা তার মধ্যে হচ্ছে অন্যতম। এবার আওয়ারা এত বড় হিট হয়, জিত সেই সময় নিজের পারিশ্রমিক একটা বাড়িয়েছিল, এটা স্বাভাবিক ব্যাপার। সব ইন্ডাস্ট্রিতে নিজেরা সিনেমা হিট দিলে নিজেদের পারিশ্রমিক বাড়ায়। প্রথম কথা, এটা এসবিএফ মানতে নাড়া ছিল। এসবিএফের বক্তব্য ছিল আমাদের প্রোডাকশন বলে সিনেমা হিট হয়েছে, জিতের জন্য সিনেমা হিট হয়নি, এরকম একটা অ্যাটিটিউড সবসময় ছিল, এটা ঘটেছিল। এরপর জিত এইখান থেকে বেরিয়ে এসে, যেটা নিয়ে সবার পেছন পুরো ফেটে গেল, প্রত্যেকে, একজনও বাদ ছিল না, আমি এখনও বলছি একজনও বাদ ছিল না যারা জিতের বিরোধী ছিল না। ঘটনাটা কী ঘটেছিল, জিত বাংলাতে বলিউডের ওই সময়ের অন্যতম বড় প্রোডাকশন হাউস, যারা রিলায়েন্স, যারা তখন সিংঘাম আনছে বা আরও বড় বড় কাজগুলো আনছে, সেই রিলায়েন্স এন্টারটেনমেন্টকে বাংলায় আনে। এবং কদিন আগে আমি তোমাদেরকে ভিডিও করে বলেছি, যেটা সবাই স্বপ্ন দেখছে যে বাংলা সিনেমার গান টি সিরিজে আসবে অফিসিয়াল চ্যানেলে, জিৎ অলরেডি আজ থেকে 12-13 বছর আগে এনে ফেলেছে, প্রমাণ করে দিয়েছে। তো একটা অবাঙালি ছেলে বাংলাতে এসে এই ধরনের রাজত্ব কায়েম করছে, বাংলাতে বলিউডের বড় প্রোডাকশানকে আনছে, বলিউড অভিনেতাদেরকে বাংলায় আনছে, নিজে বলিউডের চ্যানেলে নিজের গান রিলিজ করছে, একটা বাংলা সিনেমার গান বাংলা ভাষায় টি সিরিজ দেখা যাচ্ছে। তো সকল যারা বড় প্রোডাকশান হাউস, তাদের আঁতে না ভয়ঙ্কর রকমের ঘা লেগে গেছিলো, যে আমরা নিজেদেরকে এত বড় প্রোডাকশান হাউস বলি, আর এ আমাদের ব্র্যান্ডে কাজ করে এ আজকে নিজের দখলে ইন্ডাস্ট্রিটাকে পাল্টেছে। এবং বস তোমরা জানো ইন্ডাস্ট্রি হিট হয়েছিল ওই সময় দাঁড়িয়ে, এবং রিলায়েন্স এন্টারটেনমেন্টে তো একটা আলাদা জায়গা তৈরি হয়, তারা ব্যাক টু ব্যাক পরপর সিনেমা করতে, এবং সেগুলো বক্স অফিস তারা পুরোপুরি জানাতো এই হয়েছে ওই হয়েছে। তখনকার দিনে দাঁড়িয়ে এত বক্স অফিস আপডেট কবে থেকে শুরু হলো? যারা আজকে বলে জিৎ বক্স অফিস দেয় না, জিৎ সবার আগে বক্স অফিস দেওয়া শুরু করেছিল ওই সময়, বস ফসের সময়।
তো তখন রিলায়েন্স এন্টারটেনমেন্টের কাছে অফিসিয়াল ডেটা থাকতো, তারা জানাতো। এরা বাংলা থেকে রিলায়েন্স এন্টারটেনমেন্টকে হাঁটিয়ে ছাড়লো, দেখতে পাও তারপর থেকে কেউ রিলায়েন্স এন্টারটেনমেন্টের সঙ্গে কাজ করেছে, এত বছর হয়ে গেল। যবে থেকে জিৎ এসবিএফ বাদ গেছে দেখো, বাংলায় রিলায়েন্স এন্টারটেনমেন্ট কাজ করেনি। জিৎ কাছে অফার হয়তো গেছিলো এরকম কিছু, যে তোমাকে আমরা এই কাজে দেবো, ওটা এই হবে, তোমাকে আমরা সবাইতে রাজি, তুমি আমাদের এই চুক্তিতে রাজি হয়ে যাও বা আমাদের এই শর্তে রাজি হয়ে যাও এবং রিলায়েন্স এন্টারটেনমেন্টকে সরাও, তুমি তোমার আমাদের সঙ্গে কাজ করো। জিৎ স্বাভাবিকভাবেই রাজি হয়নি, কারণ জিতের যেটা দাবি ছিল সেটা তারা মানতে রাজি ছিল না, এবং জিৎ চেয়েছিল নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে। কারণ অন্য প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করা মানে তুমি চিরকাল হিট দিলে তারা দাবি করতে থাকবে যে তাদের জন্য হিট, তাদের দাবি না মানলে। এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার। সেই সময় দাঁড়িয়ে জিৎ তাও পরপর বেশ করেছি, প্রেম করেছি এবং পাওয়ার করে, এবং এসবিএফও খুব ভালো করে জানতো এই দুটো সিনেমা চলবে না, এই দুটো সিনেমা ওর করবে না। জিৎদাকে প্রচুর পারিশ্রমিক দিয়ে সিনেমাগুলোতে রাজি করানো হয়, কিন্তু এসবিএফ জানতো এই সিনেমাগুলো একদমই ভালো হবে না, এই সিনেমাগুলো খারাপ হবে এবং জিতের কেরিয়ারে একটা চাপ এসে পড়বে। তাই হয়েছিল। তোমরা দেখো পাওয়ার বলি বা বেশ করেছি প্রেম করেছি বলি, দুটো সিনেমা করে জিতের অভিনয় সত্তা বা জিতের স্ক্রিপ্ট চয়েস নিয়ে একটা কিন্তু ক্রিটিসিজম শুরু হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে হয়ে যায়, এবং জিতকে সবাই ভুলভাল স্ক্রিপ্ট চয়েসের জন্য ট্রোলিং করতে শুরু করে, খিল্লি করতে শুরু করে, যেটা তার আগে অবধি কিন্তু হচ্ছিল না। ঠিক এটাই হচ্ছে এসবিএফের প্ল্যান ছিল, এবং এই প্ল্যানিংয়ের ফলে আস্তে আস্তে তারপর যেহেতু সিনেমাগুলো সেই লেভেলের ওয়ার্ক না করে, স্বাভাবিকভাবেই তারা বলে দেয় জিতের সাথে তারা কাজ করবে না, এত পারিশ্রমিক দেওয়া হয়েছে, সিনেমা সেই বিজনেস আনতে পারছে না। জিৎ বেরিয়ে যায় এবং জিৎ তারপর নিজের মতো করে কাজ করতে থাকে। এইভাবেই হচ্ছে জিৎ এসবিএফের ভাঙনটা আলটিমেটলি হয়। এটা আমার প্রেডিকশন। আমি একবারও বলছি না যে এটা কোনো ইনসাইডার নিউজ বা এটা কোনো ব্যক্তিগত খবর, আমি একবারও বলছি না, আমার পুরোপুরি প্রেডিকশান। এটা আমি বিশ্বাস করি যে এই জিনিসটা ঘটেছিল। আমি কখনোই বলছি না যে এটাই হয়েছে, কিন্তু এটাই আমি মনে করি ফ্যাক্ট, যে কারণে আমি তোমাদেরকে বললাম। এই ঘটনার পরই জিৎ এসবিএফ ব্যাপারটা কিন্তু উঠে যায়, এবং ইন ফিউচার অনেককে অনেক কিছু অফার করা হলো, কখনোই জিতের কাছে কিন্তু কোনো কিছু অফার আসছে না, এবং জিৎ নিজে ঘোষণা করলো যে অন্যান্য প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করতে রাজি। এসবিএফ জিতের কাছে কোনো কিছু নিয়ে যাচ্ছে না। প্রথম কথা, এসবিএফের এখন মানে যেহেতু জিৎ হাতের বাইরে চলে গেছে, দেব সবসময় অ্যাভেলেবেল থাকে না, কারণ দেব নিজের প্রোডাকশান থেকে এখন নিজের জায়গা এস্টাবলিশ করে নিয়েছে। যখন মানে এস্টাবলিশ ছিল না, তারা খাদানের মতো সিনেমাকে প্রডিউস করতে চায় না। আজকে যেই খাদান হিট হয়েছে, এমনি এসবিএফ লেল করে দেবদার পেছনে এসছে। দেবদার সবাই দেখো, জিদ্দা বা দেবদা সবসময় সব কিছুতে মিল হবে না। দেবদা এসবিএফের ব্যাপার মেনে নিয়েছে যে চলো ভাই ঠিক আছে, তুমি আমাকে আমার সময় ফিরিয়ে দিয়েছো, আমি তোমাকে ফেরাবো না। জিতের ব্যাপারটা অন্য। জিতের ব্যাপার, তুমি আমাকে ফিরিয়েছো মানে আমার দাবি মাননি, মানে আমার তোমাকে দরকার নেই, আমি একা নিজের আইডেন্টিটি ক্রিয়েট করতে পারি। এটাই দুজনের মধ্যে পার্থক্য রয়েছে, যে কারণে দেব এসবিএফ এখনও হচ্ছে বা হয়তো ইন ফিউচার হবে, কিন্তু জিৎ এসবিএফ হওয়া প্রচণ্ড পরিমাণে ডিফিকাল্ট, যতদিন না এসবিএফ জিতের কাছে এসে সমস্ত রকম ব্যাপার নিজেরা মিটমাট করছে। আলটিমেটলি এটাই হচ্ছে ফ্যাক্ট, যে কারণে জিৎ এসবিএফ হওয়া ঝামেলা। এবং শুধু এসবিএফ নয়, প্রত্যেকটা প্রোডাকশন হাউস যখন জিদ্দা একা এই ধরনের ঘটনাগুলো ঘটাতে থাকে, তখন দেখেছিল তো যে কত বড় জায়গায় পৌঁছে হয়েছিল জিদ্দা। তো পুরো ইন্ডাস্ট্রিটা একদিকে হয়ে গেল জিদ্দার এগেন্স্টে। কীভাবে জিদ্দাকে ছোটো করা যায়, কীভাবে এই সিনেমা এলে শো দখল করে নেওয়া যায়, এই করে করে একটা লোককে চাপে ফেলে দেওয়া হয়েছে। অন্য কেউ হলে ইন্ডাস্ট্রি ছেড়ে দিত, অন্য কেউ হলে টিকে থাকতে পারতো না। আজকে জিতকে নতুন নতুন ছেলেমেয়েরা বলে তো, অন্য কেউ হলে টিকে থাকতে পারতো না, হাঁ হাঁ করে কাঁদতে কাঁদতে ইন্ডাস্ট্রি ছেড়ে দিত। সেখান থেকে দাঁড়িয়ে জিৎ নিজের অ্যাটিটিউডে চেঙ্গিজ এনেছে, রাবণ এনেছে, বুমেরাঙের মতো কাজ এনেছে, যেরকম কাজ বাংলায় হয় না। ফ্যাক্ট, একদম ফ্যাক্ট বলছি। আমি বহুদিন ধরে এইসব নিয়ে স্টাডি করছি, 2013, 14, 15 সমস্ত রকম সিনেমার পত্রপত্রিকা আমার পড়া, এরকম বহু খবর আসতো, এগুলো সব জানা। আজকে সবাই ভুলে গেছে। ভালো সময় যার থাকে লোকে তার পিছন চাটে, যার খারাপ সময় আছে তাকে লোকে ভুলে যায়। এবং ঠিক একই জিনিস বলিউডে সলমান খানের সাথেও হয়। তাও ভালো, সলমান খান আর নাদিয়াত গ্র্যান্ডসন এই দুজনের মধ্যে ক্যাচালটা মিটেছে। এদের মধ্যেও কিন্তু ক্যাচাল ছিল, কিন্তু দেখো এটা কিন্তু নিজেদের মধ্যে মিটমাট করে আলটিমেটলি একসাথে কাজ আনছে সিকান্দারের মতো। কিন্তু জিৎ এসবিএফ আমার মনে হয় না কখন হবে, কারণ এসবিএফ মানে প্রচণ্ড প্রচণ্ড মানে পরিমাণে এই জিনিসগুলো করে, আমরা এর আগেও দেখেছি। যাই হোক, এটা আমার বক্তব্য, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। একটু ডিটেলসে একটু বড় ভিডিও করলাম, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন। এরকমই অনেক কিছু জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেটে দেবে আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।